এখন চারিদিকে যা পরিস্থিতি যাচ্ছে, মনের ভিতর রাগ, কষ্ট, ভয় লাগা সব সময় চলছে। খবর, সোশ্যাল মিডিয়াতে সব সময় চোখ, এবার কি হলো, এবার কি হবে, এই শুধু ভাবনা। কিন্তু এসব কিছুর আগে আমি একজন সংসারী মানুষ। ছোট একটা বাচ্চা রয়েছে, ঘর সংসার রয়েছে, রুজি রোজগারের জন্য ঘোড়দৌড়। জীবন তো থেমে নেই, জীবনের তালে তাল মিলিয়ে আমাদেরকেও এগিয়ে যেতে হচ্ছে। কিন্তু যার কেউ চলে গেছে সেই মানুষগুলোর জীবন তো একদমই থমকে গেছে। আমরা সবাই তাদের জন্য লড়ছি, আর এই লড়াই তো থামবার নয় যতক্ষণ না একটা ভালো কিছু শেষ এর দেখা হচ্ছে। তো যাই হোক, আজকের দিনটা একটা শুভ দিন, রাখি পূর্ণিমা। সকাল থেকেই দেখছো ঘরের কাজ নিয়ে আমার দিনটা শুরু হয়েছে। মা ওদিকে বাসন মাজছে আর আমি এদিকে ঘর পরিষ্কার করছি, ঝাঁট দেবো, তারপরে পোছা দেবো। কারণ আজকে ভবানীদি ছুটি নিয়েছে, স্বাভাবিক ছুটি নেওয়াটা। ভবানীদিও ভাইকে রাখি বাঁধতে যাবে। তো আমার সকাল থেকে কাজকর্ম দিয়েই আজকের দিনটা শুরু হয়েছে। তারপর আবার আজকে উইকডেজ, সোমবার আমার অফিস আছে, অভিরূপের অফিস আছে। একদিকে ভালো, অভিরূপ আজকে ওয়ার্ক ফ্রম হোম করছে আর আমারও ওয়ার্ক ফ্রম হোম আছে। কিন্তু তাড়াতাড়ি শিফটে যখন শুরু হবে ততক্ষণে আমাকে গিয়ে বসতে হবে। তাই সকাল থেকে একদম দম দেওয়া পুতুলের মতো লেগে রয়েছি, পটাপট একের পর এক কাজ করে যাচ্ছি। তার উপরে আবার সকাল থেকে অভিরূপের শরীর ভালো নয়, প্রচণ্ড দাঁতে ব্যথা শুরু হয়েছে। মানে এতটাই ব্যথা করছে, ও লিটারেলি মানে কথা বলতে পারছে না। সেই দাঁত থেকে আবার মাথায় যন্ত্রণা শুরু হয়ে গেছে। মানে দাঁতে যন্ত্রণা যে কী কষ্টকর, সেটা মানে বলে বোঝানোর নয়। সেই জন্য ওর জন্য আবার একটা ডাক্তারের ব্যবস্থা করতে হবে। আজকে বিকেলবেলার দিকে যাব, সকালবেলায় অ্যাপয়েন্টমেন্ট নিয়ে নিচ্ছি আমরা, বিকেলবেলা দেখাতে যাব। আমাদের এই ফ্ল্যাটটা যেহেতু 3 BHK, এতটাই বড় যে পোছা ঝাড়ু মারতে অনেকটাই টাইম লেগে যায়। আর আমি যখন করি তখন তো আবার আস্তে আস্তে করি, সেই জন্য আরও বেশি টাইম লাগে। আর এই টিবো এখন সারাক্ষণ আমার পেছন পেছন ঘুরছে। তাই ওর বাবা এখন ওকে বুঝিয়ে বাজিয়ে নিয়ে যাচ্ছে, চলো মা কাজটা করে নিক, তারপর তুমি মায়ের কাছে যাবে। আমি যেদিকে যাচ্ছি ও আমার পেছন পেছন যাচ্ছে, আর ধুলোগুলো পায়ে পায়ে আবার অন্যদিকে হয়ে যাচ্ছে। সেই জন্য ওর বাবা ওকে বুঝিয়ে বাজিয়ে নিয়ে যাচ্ছিলো আর কি। আমাদের ফ্ল্যাটটা কিন্তু একদম রাস্তার ধারে নয়, তাও প্রচণ্ড ধুলো হয়। মানে এই যে ঝাঁট দিলাম, পোছা দিলাম, আবার একটুখানি বেলার দিক থেকেই না মনে হয় যেন পায়ে পায়ে আবার কোথা থেকে কত ধুলো চলে এলো। বুঝতে পারি না যে এত ধুলো কোথা থেকে আসে। তবে হতে পারে আমাদের আশেপাশে অনেকগুলো কনস্ট্রাকশন চলছে এখনও, যার জন্য ওই ধুলোবালিটা মনে হচ্ছে যে বেশি হচ্ছে। যাই হোক, সব কিছু পরিষ্কার করে নিয়েছি আমি। এবার হচ্ছে যে আমি একটু চিয়া সিডস আর অ্যাপেল সাইডার ভিনিগার দিয়ে গরম জল খাবো, ওটা খেতে খেতে টিবোকে ব্রেকফাস্ট করাবো। আজকে টিবোর জন্য ব্রেকফাস্টে বানানো হয়েছে দুধ সুজি, তো ওটা খেয়ে নেবে। আমারও ততক্ষণে জলটাও খাওয়া হয়ে যাবে আস্তে আস্তে। তারপর যাবো হচ্ছে আমাদের জন্য ব্রেকফাস্ট বানাতে। অভিরূপ বলছিল যে দাঁতের জন্য বিশেষ কিছু শক্ত খেতে পারবে না, তাই নরম নরম কিছু একটা বানানোর জন্য। তাই ভাবলাম যে কি করা যায়, একটুখানি চিড়ের পোলাও বানাবো আজকে। ইবোকে খাওয়ানোই হচ্ছে একটা বড়সড় কাজ। মানে ওর টুকটুক করে খেতে খেতে প্রায় 1 ঘন্টা টাইম লাগে। সুজি একটুখানি গলা গলা জিনিস, বেশি থকথকে করেও বানাই না, তাও ওর 1 ঘন্টা টাইম লাগে খেতে। খানিকক্ষণ বসে খাবে, তারপর আবার দৌড়োতে শুরু করবে, খেলতে শুরু করবে, এই করে করে 1 ঘন্টা লাগিয়ে দেয়। তো ওর খাওয়া হয়ে গেলে তারপর চলে এসেছি আমি রান্নাঘরে। আলু কেটে নিয়েছি, আলুটা ধুয়ে নিয়েছি, এইবার শুরু করব রান্নাটা। চিড়ের পোলাওতে না একটুখানি চীনাবাদাম না দিলে ঠিক ভালো লাগে না খেতে। তো আমি দিলাম একটুখানি চীনাবাদাম, অভিরূপ খেতে পারবে না, ওকে বাদামগুলো বাদ দিয়ে আমি চিড়েটা একটুখানি বেছে বেছে দেবো। আর বিশেষ কিছু দিলাম না, শুধু আলু, চীনাবাদাম আর হচ্ছে চিড়ে দিয়ে পোলাওটা বানাচ্ছি। একটুখানি সর্ষে ফোড়ন দিয়েছি, কারি পাতা আর লঙ্কাগুলো এরকম গোটা গোটা কেন দিলাম বলো তো? আমরা যে ব্রেকফাস্ট করতে বসবো আর আমার ছেলে এসে আবার একটুখানি খেতে চাইবে, ঝাল হয়ে গেলে তখন আবার খেতে পারবে না। তাই মানে লঙ্কাগুলো একটুখানি গোটা গোটা দিয়েছি, যার ঝাল খেতে ইচ্ছা হবে কামড়ে কামড়ে খেয়ে নেবে। আলুগুলো ভাজতে দিয়ে দিয়েছি, একটুখানি চাপা দিয়ে দিয়েছি যাতে তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায়। একটুখানি সেদ্ধ করবো যাতে ওই রূপের খেতে অসুবিধা না হয়। ততক্ষণ আমি একটুখানি চিড়েটা হালকা করে ধুয়ে জল ঝরাতে দিয়ে দেবো। ব্যাস, এরপর তো আর কিছু নেই। চিড়েগুলো আলুগুলো ভাজা হয়ে গেলে দিয়ে দেবো, ওর ওপর দিয়ে একটুখানি নুন দিয়ে দেবো, চিনি দিয়ে দেবো, বাদামগুলো দিয়ে দেবো আর একটু ধনেপাতা দেবো, ব্যাস তারপরেই হয়ে যাবে। আমার এদিকে রান্না কমপ্লিট হওয়ার আগেই সুদর্শনদা চলে এসেছে দুপুরে রান্না করার জন্য। যেহেতু এরপর থেকে আমরা সবাই ব্যস্ত হয়ে যাব, আমি অফিসের কাজে বসে যাব, মা আমার ছেলেকে দেখবে, ওর একটুখানি ফল খাওয়া থাকে সেগুলো করাবে। সেই জন্য দুপুরের রান্নাটার জন্য একটা হেল্পার না হলে খুবই মুশকিল হয়ে যায়। তাই সুদর্শনদাই আছে আমাদের জন্য। তো আজকে উনি কি রান্না করবেন সেটা তোমাদের দেখাবো। আগে এটা করে নিয়ে সবাইকে খেতে দিয়ে দিই, সবার খুব খিদেও পেয়ে গেছে।
সকাল থেকে কষ্ট হলেও ওইরূপ আজকে ছুটি নিতে পারিনি, কারণ সোমবার সপ্তাহের শুরুর দিনই ছুটি নেওয়াটা খুবই ইম্পসিবল হয়ে যায়। তো ওর অফিসের এখন কল চলছে, আমি গিয়ে ওকে খাবারটা দিয়ে এলাম। আর আমার ছেলে এখন দাদুর সাথে ক্রিকেট খেলছে ঘরের মধ্যেই। তো ও খেলাধুলা করছে, একটুখানি পরে বাবা খাওয়াবে বলেছে। বাবা একটু লেট করে আজকে সকালে চা খেয়েছিল, তো বাবার খাবারটা আমি রেখে দিয়েছি চাপা দিয়ে, আর আমি ততক্ষণ খেয়ে নেবো এবার ব্রেকফাস্টটা। মা আজকে বলেছে যে চিড়ে খাবে না, মা সকালবেলা বলেছিল যে মুড়ি খাবে, একটুখানি ছোলা ভাজা দিয়ে আর চা দিয়ে খেয়ে নেবে। তো সেই জন্য মার জন্য আর চিড়ে করিনি। আজকে যেহেতু রাখি পূর্ণিমা, আমাদের বাড়িতে নিরামিষ রান্না হবে সারাটা দিন ধরে। তো দুপুরবেলা রান্নাটাও সেইভাবেই প্ল্যান করা হয়েছে। তো আজকে হবে হচ্ছে আলুর দম, গোবিন্দভোগ চাল দিয়ে হচ্ছে বাসন্তী পোলাও, নরম নরম করে করব। গোবিন্দভোগ চাল দিয়ে করবো যাতে অভিরূপের খেতে অসুবিধা না হয় একদমই। আর হচ্ছে হবে একটুখানি আম দিয়ে আচার করব। আর আমার ছেলের জন্য ঝোল হবে, ভাত হবে। ভাতটা বাবা মা খাবে আর পোলাওটা আমি আর অভিরূপই খাবো। তো দাদা বলেছে যে সব কিছু তো করতে পারবে না, তো ওই আলুর দমটা করে দিয়ে যাবে, আমার ছেলের ঝোলটা করে দিয়ে যাবে, আর ভাতটা বসিয়ে দিয়ে যাবে। গোবিন্দভোগের চালের দিয়ে পোলাওটা আমিই করব, আর আমের আচারটাও আমিই করব। কারণ দাদারা কি করে, মানে যারা রান্না করে এখানে, তারা এক থেকে দুটো তরকারি বেশি করতে চায় না, কারণ ওদের অনেকগুলো রান্নার জায়গা থাকে, 5 থেকে 6টা কাজ করে। তো এক জায়গায় বেশিক্ষণ টাইম দিতে পারে না। আর যদি রান্না বেশি করাতে হয় তাহলে টাকাটাও বেশি দিতে হবে, এইভাবে ওদের আর কি সিস্টেম থাকে, ওরা প্রথম থেকেই বলে দেয়। তো সেই জন্য বেশি রান্না ওদেরকে দিয়ে করানো যায় না। আমরা যদি এক্সট্রা কিছু খেতে চাই, আমাদেরকে সেটা নিজেদেরকে করে নিতে হয়। তো এই যে হচ্ছে নিরামিষ আলুর দম, আলুর দমটা কষানো হয়ে গেছে, আর ওদিকে গরম জল বসিয়ে দিতে বলেছি, গরম জল দিতে বলেছি। কষিয়ে তরকারি একটুখানি ঠান্ডা জল দিলে ভালো লাগে না। আর এই যে আমার হচ্ছে ছেলের ঝোল, এটা সব রকম সবজি দিয়ে প্রেসার কুকারে একদম হালকা একটুখানি তেল দিয়ে ঝোল। আর এই যে আমি গোবিন্দভোগ চালটা একদম ম্যারিনেট করে রেখে দিয়েছি। এদিকে আলুর দমও জল দেওয়া হয়ে গেল, আলুর দম হয়ে গেছে, দাদা রান্নাবান্না শেষ। আর ছেলের জন্য বললাম একটা লাস্টে ডিম সেদ্ধ করে দিয়ে যেতে। ও আর আজকে কি নিরামিষ খাবে, ও তো বাচ্চা, ওর জন্য নিরামিষ আমিষ আমি কিছু মানি না। তো এবার হয়ে গেছে সব সংসারের কাজকর্ম, এবার আমার শুরু হবে অফিসের কাজ। বসে গেছি একদম টানা, এখন চলবে। অনেকগুলো কাজ আছে, চেক করতে হবে, পেন্ডিং কাজগুলো দেখতে হবে, মেলস চেক করতে হবে। তো এখন আমার ছেলে আছে আমার মায়ের কাছে, দিদুনের সাথে দাদুর সাথে খেলা করবে, মাঝে মাঝে ওকে একটুখানি নিচে নিয়ে যায়, পার্কিংয়ের মধ্যে একটুখানি হাঁটাহাঁটি করে, খেলা করে, এইসবই করতে থাকে। আর আমি এদিকে অফিসের কাজ করব। অভিরূপ বলল যে আমি আর পারছি না, ও একটু কাজকর্ম ছেড়ে ব্রেক নিয়েছে, যন্ত্রণার চোটে ছটফট করছে বেচারা। আর আজকে আমাদের সকাল থেকে কি অবস্থা শুধু একবার দেখো, কল থেকে শুধু কালো কালো জল বেরোচ্ছে। মানে এই জলে মানুষ কি করে স্নান করবে, কোনো মতেই আজকে স্নান করা পসিবল না কারোর পক্ষে বাড়ি, যতক্ষণ না ক্লিয়ার জল আসছে। কেন হচ্ছে এরকম জানি না। তো আজকে আমার ছেলেকে শুধু একটুখানি ওই ফিল্টারের জল দিয়ে হালকা 2-3 মগ ঢেলে স্নান করে দিয়েছে, আমরা স্নান করতে পারিনি। অভিরূপ এদিকে ঘুমোচ্ছে, আর আমার টিবো ওদিকে মায়ের সাথে বারান্দায় ঘুরছিল। এবার ওকে নিয়ে গিয়ে খাওয়ানো হবে দুপুরে, তারপর ওকে ঘুম পাড়িয়ে আমাদের লাঞ্চ। তো এই যে লাঞ্চ রেডি করে দিয়েছি, আলুর দম, পোলাও, আর এই যে চাটনি, আর একটুখানি পাঁপড় সেঁকেছি। পাঁপড়টা আমরা বাকিরা খাবো, ওটুক খাবে না, এখন দাঁতে কেটে খেতে পারবে না যা অবস্থা। আর আমের এই আম ঝোলটা খেতে তো চমৎকার লাগে। তো আজকে তো রাখি, বিকেলবেলা আমার মা টিবোকে পড়াচ্ছে রাখি। টিবোর দিদুনের কাছে আজকে রাখি পরবে। প্রথমে একটুখানি আরতি করে তারপর ওকে রাখি পরিয়ে বিস্কিট খাওয়াবে। ছেলেকে আমি এখনও মিষ্টি দিই না, বাইরে কেনা মিষ্টি বা চিনি বা কিছু জিনিস দিই না, ওই বিস্কিটটা মাঝে মাঝে খায়, তো ওইটাই দিয়েছি। আজকে একটা গুড ডে বিস্কিট দিয়েছি। তো এই যে রাখি পরানো হচ্ছে, রাখিটা কি সুন্দর দেখতে দেখেছো, আমি এটা গিয়ে একদিন কিনে নিয়ে এসেছিলাম। ওয়াও, দেখিও না, গুড ডে বিস্কিট। দিদুনকে প্রণাম করো সোনা, ও সোনা, দিদুনকে প্রণাম ওইরকম ভাবে প্রণাম। যে দাদুকে দেখো, দিদুনকে জিজ্ঞেস, দিদুন গিফট কর, খাওয়াবে কি কি গিফট কর, গিফট দিল। খুলো না, খুলো না, থাক, সবাইকে দেখাবে, থাক। কেমন লাগছে? হেভি হয়েছে, হেভি হেভি। হ্যাঁ, ঘড়ি পড়েছে দাদু। পেছনে কার? পেছনে কার? বাঁশি ওটা, কৃষ্ণ ঠাকুর।
হেভি হয়েছে জানো, দারুণ হয়েছে। ছবি তুলবো না? ছবি তুলে নেবো। ঠিক আছে। তো বিকেলবেলা অ্যাপয়েন্টমেন্ট ছিল ডক্টরের, তো সেই জন্যই আমরা বেরিয়েছি। আর আমাদের বাড়ির কাছে অনেকগুলো ডেন্টিস্ট আছে, তো ওগুলো দুটো জায়গায় অ্যাপয়েন্টমেন্ট নিয়েছিল, কারণ ও বলছিল যে আমি দুজনের সাথে অ্যাটলিস্ট কনসাল্ট করব। তো প্রথমে এক জায়গায় গেলাম, সেখানে কথা হলো ডাক্তারের সাথে। তো সেখানে গিয়ে যেটা দেখা গেল, ওর একটা দাঁতে পুরো পোকা খেয়ে খেয়ে একদম মাড়িতে ইনফেকশন হয়ে গেছে, যার জন্য পেন হচ্ছে। আর তার পাশে হচ্ছে একটা আক্কেল দাঁত উঠছে, আর সেটা একটা জায়গায় গিয়ে ফিক্স হয়ে গেছে, হাফ উঠেছে হাফ মাড়ির তলায় আছে। বলছে যে ওটাকে মানে তুলে দেওয়াটাই বেটার, ওটা পুরোটা আর বেরোবে না, বেরোনোর জায়গা নেই। আর এখানে আবার ডক্টর বলছিল যে এক্স রে করে নিয়ে আসতে হবে, কিন্তু এই ক্লিনিকে আবার এক্স রে করার ব্যবস্থা নেই, আমাদেরকে বাইরে একটা জায়গা থেকে করে নিয়ে আসতে হতো। যেহেতু আমাদের আর এক জায়গায় অলরেডি অ্যাপয়েন্টমেন্ট ছিল, তো সেইখানে গিয়ে আরেকবার কনসাল্ট করে নিয়ে আমরা দেখছিলাম যে ওখানে কি বলে, তারপর নেক্সট স্টেপ নেওয়া যাবে। তো ওখানে গিয়ে দেখলাম যে ওর ভেতরেই এক্স রে করা, বাকি সব কিছু করার ব্যবস্থা একদম সব রয়েছে। তো ওরা ডিসাইড করলো যে এখানেই বাকি ট্রিটমেন্টটা করাবে। আজকেই ওর এক্স রে হয়ে গেছে, এক্স রে হওয়ার পর দেখে তারপর জানাবে যে কবে কি করা যাবে। ডাক্তার তারপর বলেছিল যে রুট ক্যানেল করাতে হবে, ডেট দিয়েছিল। তো আজকে তারপর আমরা এক্স রে করিয়ে বাড়ি চলে এসেছি। আজকে রাত্রিরে দেখো আমাদের ঘরে আলো নেই, একবার কারেন্ট গেছিল, তারপর আমাদের ঘরে আর লাইট আসেনি। অভিরূপ গেছে নিচে জিজ্ঞেস করতে কি হয়েছে। আর এই পোলাকে দেখো অন্ধকারের মধ্যেই এমার্জেন্সি লাইটটা নিয়ে তিরিং বিরিং করছে। বাবা এক জায়গায় বসো, তুমি এক জায়গায় বসো। বাইরে দেখো সবার ঘরেই আলো আছে, আমাদের জানি না কি হয়েছে। অভিরূপ গেছে, দেখি কি বলে, নিচে গেছে জিজ্ঞেস করতে। 10টা 20 বাজে, এখনও সবার খাওয়া দাওয়া হয়নি। বাড়ি আসার কিছুক্ষণ পরেই কারেন্ট চলে গেছিলো, তার সাথে সাথে আমাদের আবার মিটার বক্সেও কিছু প্রবলেম হয়েছিল, যেন লাইটটা আসতে দেরি হয়েছে। তো যাই হোক, আলু চলে এসেছে, এবার ডিনার করব। তো আজকে ডিনারে রয়েছে হচ্ছে আলু কুমড়োর তরকারি, আর এখানে হচ্ছে রুটি। আর অভিরূপ বলেছিল যে ও কিছু খাবে না, সেই জন্য ওর জন্য আবার গোবিন্দভোগ চালের ফ্যান ভাত করেছি। তো এটা একদম নরম নরম গলা গলা ফ্যান ভাত, ওইটাতে একটুখানি ঘি আর নুন দিয়ে খাবে। আর তার সাথে করেছি হচ্ছে নরম নরম করে ওর জন্য আলু ভাজা। আর এদিকে হচ্ছে বাবার ছানা রয়েছে, বাবা ছানা খায় প্রত্যেক দিন রাত্রিবেলা। তো আজকে হচ্ছে এই আমাদের ডিনার। ক্লিনিকে বসেই মাকে ফোন করে বলে দিয়েছিলাম যে একটুখানি ওইরূপের জন্য ফ্যানে ভাত করে রাখতে। আর ফ্যানে ভাতটা গোবিন্দভোগ চালের করতে বলেছিলাম, কারণ নর্মাল ভাতের থেকে গোবিন্দভোগ চালের ফ্যান ভাত খেতে না বেশি ভালো লাগে। তো সুদর্শনদা শুধু রুটি তরকারি করে চলে গেছিলো, মা তারপরেই গোবিন্দভোগ চালের ফ্যান ভাতটা বানিয়েছে, আলু ভাজাটা বানিয়েছে। আর তার সাথে আমাদের বাড়িতে আনা একটুখানি ওই ঘিয়ের লাড্ডু ছিল, এইটা বাবা আর আমি একটুখানি খাবো। ব্যাস আজকের মতো এইটুকুই, ব্লগটা এখানেই শেষ করছি। কেমন লাগলো তোমাদের অবশ্যই জানিও। আমি নতুন নতুন ব্লগ করা শুরু করেছি, অনেক ভুল ত্রুটি থাকতে পারে, তোমাদের যদি কিছু খারাপ লাগে বা ভালো লাগে সব কিছুই আমায় কমেন্ট করে জানিও। আর অবশ্যই আমার পাশে থেকে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলো না। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং।